সাপ 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 বিশাল সাপ বিশাল সাপ। স্লো কর স্লো কর স্লো কর, কি সাপ দেখি। এই ঝাউবনে এসে সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু শুনে যাচ্ছে। সন্ধ্যেবেলা এই জায়গাটা অন্যরকম ব্যাপার হবে, অন্যরকম। বেড়ানো জিনিসটা আমাকে আকর্ষণ করে সেই ছোট্টবেলা থেকে। বড় হয়েও সেই স্বভাব আজও অপরিবর্তনশীল। ছোটবেলায় ছুটির অভাব ছিল না। গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটি কিংবা পরীক্ষা শেষ হলে ছুটি। বড় হয়ে যাওয়ার পর ছোটবেলা আর ফিরে এলো না। অথচ রোজগার করতে গিয়ে আগের মতো লম্বা ছুটি সেটাও জীবন থেকে বিদায় নিল। কিন্তু বেড়াতে যাওয়ার ইচ্ছেটা আজও একই রকম রয়ে গেল। সঙ্গে জুড়ে গেল কিছু শর্ত। ট্যুরের ডিউরেশন হবে 2 থেকে 3 দিন। এমনই একটা জায়গা যেখানে ট্রেন কিংবা নিজের গাড়ি দুভাবেই যাওয়া যাবে। রাস্তা হবে অল ওয়েদার অ্যাপ্রোচ, সমুদ্র পাড়ের হাওয়া, আর অবশ্যই অ্যাকোমোডেশন হবে ঝাউবন লাগোয়া। পার্কিং তো চাই চাই, আর সন্ধেবেলা বনফায়ারের আয়োজনে রঙিন জলের হালকা আমেজে দিল খুশ রাখতে চাই। তবে বাজেটটা একটু টাইট, আর চিকেন মাটন কিংবা মাছ পেলে হাতে মুখে চলবে ফাইট। সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবটাই উপভোগ করতে চাই। এমনই একটা জায়গার সন্ধান ট্র্যাভেল উইথ কৌশিক ছাড়া আর কেই বা দেবে ভাই। ঠিক এমনই একটা জায়গায় পৌঁছে নিজের অভিজ্ঞতা ডায়েরির পাতায় লিখতে আমিও বেরিয়ে পড়েছি আমার শহর বহরমপুর থেকে। সড়ক পথের দূরত্ব প্রায় 450 কিলোমিটার। যদিও আমার কাছে এটা একটা সংখ্যা, আর অ্যাডভেঞ্চারের অন্যতম অ্যাডিকশন। আজ থেকে 3 মাস আগে আমি একবার দুবলাগড়িতে এসেছিলাম। দুবলাগড়ির সৌন্দর্য আপনাদের দেখিয়েছিলাম, অনেক অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। কথা ছিল যে আবারও কোনো দিন একইভাবে আসবো হচ্ছে দুবলাগড়িতে। তো আজ আরও একবার এসেছি দুবলাগড়িতে অন্য কোনো একটা ক্যাম্পে এবং সেখানকার এক্সপিরিয়েন্স নিতে, আর সেই সাথে দুবলাগড়িকে আরও একবার নতুন করে দেখতে কিংবা দেখাতে আপনাদের 6 থেকে 60 ইঞ্চি স্ক্রিনে। এখান থেকে এখনও সময় লাগবে হচ্ছে 20 মিনিট। 2:37 আমরা পৌঁছাবো। এখান থেকে হচ্ছে 7.4 কিলোমিটার। এই সামনে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা ঢুকবো। দুবলাগড়িতে আসার 3টে উদ্দেশ্য রয়েছে। প্রথমত, একটা লং ডিস্টেন্স রোড ট্রিপ হয়ে যায় আমাদের বহরমপুরের দুবলাগড়ি, প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। দ্বিতীয়ত হচ্ছে যেখানে এসে অনেক সি ফুড খাওয়া যায়, সামুদ্রিক মাছ টাছ খাওয়া যায়, যেগুলো আমাদের মন্দারমণি, দীঘা কিংবা বকখালি কিংবা মৌসুমীতেও কখনো কখনো হয়ে যায়। আরও একটা হচ্ছে যে এই জায়গাটা খুব নির্জন, মানে প্রকৃতি খুব কাছ থেকে ফিল করা যায়। নির্জন, সমুদ্র সৈকত, ঝাউবন। 2 দিন ছুটি পেলে ভাই বেরিয়ে পড়বো, ট্রেনে করে আসবো বা গাড়ি করে আসবো। এখানে এসে থাকবো, একটু ঘুরবো, একটু ভিডিও শ্যুট করবো, একটু ছবি তুলবো, ব্যাস তারপরে আবারও ফিরে যাবো নিজের নিজের কাজে। যদিও আমাদের গন্তব্য দুবলাগুড়ি নয়, কিন্তু দুবলাগুড়ি কথাটা এই জন্যই বললাম কারণ অধিকাংশ পর্যটক এই নামটার সঙ্গেই পরিচিত। আসলে দুবলাগুড়ি একটা গ্রাম পঞ্চায়েত। এর একটা অংশ বগদা বা বাগদা সমুদ্র সৈকত এবং আরেকটা পরিখি সমুদ্র সৈকত। কিন্তু এই ব্যাপারটা অনেকের কাছেই পরিষ্কার নয় বলে কোন জায়গাতে যাচ্ছি এটা নিয়েও কেউ কেউ কনফিউশনে পড়ে যায়। ফলে যেগুলো বড় ক্যাম্প সেগুলো বেশি প্রচার পায়, মাঝখানে হারিয়ে যায় কিছু ছোট ক্যাম্প যাদের খরচ তুলনামূলক কম হলেও আশেপাশের পরিবেশ কিংবা খাবারের স্বাদ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। 3টে মোট জায়গা আছে এখানে, দুবলাগড়ি, পরিখি আর হচ্ছে বগদা। এর আগে আমি দুবলাগড়িও ঘুরেছি, বগদাও ঘুরেছি, বাট এই পরিখি বলে যে জায়গাটা সেখানে যাইনি। তো আর সেখানে যাব, সেখানে একটা বিচ ক্যাম্প রয়েছে, তো সেখান থেকে আর কি আমন্ত্রণ বার্তা এসছে, সেখানেই যাব। একটু বাজেট ক্যাম্প যারা চাইছেন তাদের জন্যই এই ভিডিওটা বিশেষ করে বানানো। এবারে আসি পথ নির্দেশের কথায়। দুবলাগড়ি, বগদা কিংবা পরিখি এই 3টে বিচ ক্যাম্প, এদের নিয়ারেস্ট রেল স্টেশনই হচ্ছে বালাসোর। অধিকাংশ বিচ ক্যাম্পের চেক ইন টাইম বেলা 11:30 থেকে বেলা 12:30টার মধ্যে। সেক্ষেত্রে 22,895 বন্দে ভারত এক্সপ্রেস, 12,703 ফলকনুমা এক্সপ্রেস কিংবা 12,821 ধৌলি এক্সপ্রেস, এই 3টে ট্রেনকেই আমি রেকমেন্ড করব। বালাসোর স্টেশনে নামার পর সেখান থেকে পরিখির এই ক্যাম্পে পৌঁছানোর ব্যবস্থা ক্যাম্প মালিকরাই করে থাকেন। আপনারা ব্যবস্থা করে দেন? অটো কত টাকা নেবে আসার জন্য? 700 টাকা। আসার জন্য কার বলেরও 1200 টাকা। বোলেরো কার হচ্ছে 1200, অটো হচ্ছে 700। 700 টাকা শুধু আসা, আবার 700 টাকা ফিরে যাওয়া, মানে 1400, আপ ডাউন 1400, আর গাড়ি হচ্ছে 2400। এখানকার যে সমস্ত বিচ ক্যাম্পগুলো রয়েছে সেখানে যে প্যাকেজগুলো হয় সেটা হচ্ছে ওই লাঞ্চ দিয়ে শুরু আর হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে ক্লোজ, মানে এইভাবেই একদিন একটা প্যাকেজ হয়। তো আমরা সেভাবেই কিন্তু পুরো একটা দিন বা তার কিছু বেশি সময় এখানে থাকবো এবং যা যা সুযোগ সুবিধা আছে সেগুলো দেখা, সেগুলো ঘোরা, সব কিছু করে তারপরে আবারও আমরা ফিরে যাবো হচ্ছে বহরমপুরে। আর কলকাতার দিক থেকে যারা গাড়ি নিয়ে আসবেন
সেক্ষেত্রে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরে এসে জিপিএস ম্যাপ সেট করে নিন নিধিপন্ডা মোড় এবং সেখান থেকে এই বিচ ক্যাম্প 10 থেকে 12 কিলোমিটার। আর এই রাস্তায় গুগল ম্যাপ ভালোই কাজ করে। এটা কিন্তু জিপিএস খুব ভালো মতো কাজ করে। আপনারা কিন্তু জিপিএস ম্যাপ অন করে নিয়ে আসতে পারবেন গাড়ি আপনাদের। আপনারা রেন্টেড গাড়িতে আসুন কিংবা আপনারা নিজের গাড়ি নিয়ে আসুন, এমনি রাস্তাঘাটের কোনো সমস্যা নেই। কুকুর আছে, স্লো কর। চল আমি দেখছি চল, চলে গেছে। গ্রামের রাস্তা না, এত টার্নিং, তারপরে রাস্তার মধ্যে গরু, রাস্তার মধ্যে কুকুর। আস্তে আস্তে দেখ আমরা সমুদ্রের দিকে চলে যাচ্ছি। আর হচ্ছে 3.5 কিলোমিটার, 2:37 পৌঁছাবো। অনেকটা রাস্তা ভেতর দিয়ে। রাস্তাটা ভালো। হ্যাঁ, এইটা একটা ভালো, রাস্তাটা ভালো। সাপ, বিশাল সাপ। স্লো কর, কি সাপ দেখি। চলে গেছে। কি সাপ ছিল শুভ? এমনি দানাসপাড়া ছিল, খরিশপুরি ছিল না। দাঁড়াস সাপ। ধানের জমিতে অনেক সাপ থাকে। হ্যাঁ, চন্দ্রপড়া নালে কোবরা। চন্দ্রপড়া তো সাংঘাতিক সাপ। সাংঘাতিক, ভয় পালিয়েছে। দাঁড়াস সাপ অতটা বিষধর না, এগুলো বিশ্বধর না। ও তো ইঁদুর খায় শুনেছি। চন্দ্রপড়া শুনেছি মারাত্মক নাকি বিষধর। মানে আফ্রিকার সেই ব্ল্যাক মাম্বা আর আমাদের হচ্ছে চন্দ্রপড়া। রাস্তাগুলো কঠিন দেখ, অদ্ভুত সব টার্ন। ব্যাংকগুলো ভেঙে গেছে। বাঁকগুলো মানে যেগুলো বাঁক সেগুলো ভেঙে গেছে। আর তার মধ্যে পুকুর। যারা গাড়ি নিয়ে আসবেন না তারা কখনো কিন্তু ওভার স্পিড করবেন না রাস্তায়। মানে এমন সব বাঁক আছে না, একটু নিয়ন্ত্রণ হারালে একদম খাদে গিয়ে পড়তে হবে গাড়ি নিয়ে পুকুরের মধ্যে। খুব স্লোলি ড্রাইভ করবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, যদিও সবাই এক্সপার্ট, আমি অতটা এক্সপার্ট নই, তবুও আমার মনে হলো বলে রাখা দরকার যে ধরুন আপনি নতুন গাড়ি চালাচ্ছেন, এবার অনেক সময় না এইসব গ্রাম্য এলাকা তো বাচ্চারা বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে আসে, হট করে বুঝতে পারে না শুরু হলো রাস্তায়, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো গাড়ির গতি একটু নিয়ন্ত্রণে চালাবেন, যেন মানে আপনি ব্রেকটা ঠিকমতো করতে পারেন। একটা জীবনের ছোট্ট ভুল অনেক বড় মাসুল, কাজে একটু সাবধানে গাড়ি চালাবেন ক্যাম্প পর্যন্ত। না, রাস্তার মধ্যে ছাগল শুয়ে আছে, হর্ন দে। ও উঠবে না, এই দেখিস ও গেছে। মাফ করে গেলাম আমি যাবে। লোকগুলো বসে হাসছে, তাও বলছে না ছাগলটাকে হাট বা সরে যা, এই দিক পড়ে যায় গাড়ির তলে, ব্যাস। দেখ সমুদ্রের তীরবর্তী এলাকায় যাচ্ছি, কিন্তু একটা গ্রামের একটা ভাইব রয়েছে না, মনে হচ্ছে সেই লোকে যায় না দেশের বাড়ি ছুটিতে, ওরকম মানে ফিল হচ্ছে। দেখ মাটির বাড়ি সব দেখেছিস, মাটির বাড়ি কিন্তু এখানে অনেক, পাকা বাড়ি রয়েছে, মাটির বাড়িও রয়েছে। যদিও আমরা জিপিএস ম্যাপ ফলো করে যাচ্ছিলাম, কিন্তু বিকল্প শর্টকাট রাস্তা একটা ছিল, সেটা অবশ্য ফেরার সময় ধরেছিলাম। নতুন জায়গা, তাই প্রথমবার গুগল খানিকটা সময় গোল ঘুরিয়েছে। বাহ, এখানে একটা ছোট জলাশয়, পদ্ম ফুলও ফুটেছে। এই দেখ কাজু গাছ, এটাই মনে হয় ক্যাম্প। দেখেছিস জায়গাটা, শুধু দেখ তুই এবার। এটাই চলে আসছে। হ্যাঁ, বাহ, এইটা তো ফাটাফাটি জায়গা রে শুভ। পদ্মপুকুর, ঝাউবন, বাহ। হ্যাঁ এটাই, ওফ, এইটা তো ভাই দেখেই ফার্স্ট মন ভালো হয়ে গেল। আমরা এরকমই একটা কিছু চেয়েছিলাম জায়গা, যেখানে সমুদ্রের কাছে ঝাউবনও থাকবে, যেখানে পায়ে হেঁটে সমুদ্রে যাওয়া যাবে। আর যদি সম্ভব হয় আমাদের গাড়িটাকে নিয়ে গিয়ে টুকটুক করে সমুদ্রের ধারে গিয়ে, বালির মধ্যে নামাবো না, গাড়ির সানরুফটা খুলে দিয়ে সমুদ্র দর্শনও হবে। পার্কিং ফেসিলিটি যেটা সবথেকে বেশি দরকার, সেটা কিন্তু এখানে আছে। ইনি হচ্ছে এখানকার ম্যানেজার সাহেব। তো আজ আমরা মাই ব্রাইড ক্যাম্পে এসেছি, তাই তো? এটা পরীক্ষি, দুবলাগড়ি, বগদা আলাদা জায়গা, তিনটে কিন্তু হচ্ছে আলাদা জায়গা। চলুন। বাহ, সুন্দর, বেশ সাজানো, রঙিন। এটা আপনাদের ডাইনিং, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সুন্দর খাবারের গন্ধ আসছে। আমাদের রুম কোন দিকে দিয়েছেন? ওইদিকে। এখানে রুমও রয়েছে, এখানে টেন্টও রয়েছে, এখানে গ্রুপ কটেজও খুব সম্ভবত রয়েছে। সব জায়গায় মোটামুটি সিস্টেম একই। তো আগে একটু আমরা আমাদের রুমের সঙ্গে পরিচিত হই। এসি রয়েছে, বেশ সুন্দর রুম, ছোট্ট খাট্টোর ওপরে। এই রয়েছে খাট, মানে সিমেন্টের একটা বেদি, তার উপরে এরকম তোষক পেতে বিছানা করা রয়েছে। 3 জন এখানে আরামসে থাকতে পারবে। অল আউট কিন্তু এখানে দরকার, মানে গুড নাইট, কারণ এখানে কিন্তু মশা রয়েছে সর্বত্র, কম বেশি মশা রয়েছে। ঠিক আছে, এসি মনে হয় এখন আর লাগবে না, ফ্যানই যথেষ্ট, এখনও ঠান্ডা রয়েছে। টয়লেট কিন্তু হচ্ছে এখানে অ্যাটাচড। এই রয়েছে টয়লেট। গিজার এখানে নেই। আপনাদের গিজার নেই না? কিচেনে আছে, যদি কেউ গরম জল চায় আপনার দিয়ে দেন, তাই তো? আমাদের জন্য ওয়েলকাম ড্রিপ, একটা আমারই মতো মোটা সোটা দেখতে ডাব। জলটা কেমন দেখি, জল হচ্ছে মিষ্টি। ক্যাম্পে আরও একটা গেট আছে, সে আমাদের হতো না খিড়কির দরজা, তো এখানেও একটা রকম খিড়কির দরজা রয়েছে। তো আসুন দেখি যে খিড়কির দরজা দিয়ে কী দেখা যায়। সেই ফড়িং, আমরা আইসিআই স্কুলে মনে আছে ফড়িং ধরতাম জঙ্গলে।
এই ঝাউবনে এসে সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু শুনে যাচ্ছে। সন্ধ্যেবেলা এই জায়গাটা অন্যরকম ব্যাপার হবে, অন্যরকম। ইভিনিং স্ন্যাক্স আমরা এখানে বসে করতে পারবো, তাই তো? এখানে আপনারা অ্যারেঞ্জ করে দেবেন। বাহ, এই ঝাউবনটা দেখে মনে হচ্ছে ন্যাচারাল। দুবলাগড়ির ঝাউবনটা যেমন হচ্ছে যে একটু মনে হয় আর্টিফিশিয়াল, মানুষ লাগিয়েছে। এখানে কিন্তু একটার সঙ্গে একটা গাছের গ্যাপ আছে এবং কিন্তু কোনো গাছ মানে একই লাইনে নেই। ওখানে যেমন গাছগুলো সব পরপর লাগানো, আপনি বুঝতে পারবেন যারা ম্যানমেড, মানে মানুষরা লাগিয়েছে। এখানে কিন্তু ঝাউবনে ন্যাচারাল। দেখুন, ন্যাচারাল ঝাউবনের একটা বিশেষত্ব হচ্ছে কোনো গাছ কিন্তু পাশে থাকে না, একটা এখানে একটা ওখানে। খুব সুন্দর লাগছে। সূর্য এখন ওইদিকে, সূর্যের আলো ঝাউবনের ফাঁক দিয়ে এসে পড়ছে। ওফ, শান্তি ভাই, শান্তি। যদি বাইক ফাইক আপনারা নিয়ে আসেন, এখানে বাইক দাঁড় করে দিন, ছবি টবি তুলুন। 4 চাকা নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, যতটা দূর 4 চাকা নিয়ে যাওয়া যায় নিয়ে যান। সমুদ্রের ধারে ছবি তুলুন, ফটোগ্রাফি করুন, রিলস বানান, ভালো সময় কাটান। যদি মনে হয় যে না, আমরা খাওয়া দাওয়াটা ভাই আমরা এখানেই করব, এখানে শতরঞ্চি বিছিয়ে বা মাদুর বিছিয়ে এই শীতকালে রোদের মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো, যেটা আমরা সবাই খুঁজি। অনেকে আমরা এরকম রোদের মধ্যে খাওয়ার জন্য বাড়ির ছাদে চলে যাই, যেহেতু আমাদের ওখানে আর সেরকম জায়গাপাতি নেই। তো সেটাও আপনারা এখানে করতে পারেন। উইকেন্ড ট্রিপ মানে শীতকালে হচ্ছে পিকনিকের আমেজ। পিকনিক একদিন বাড়িতে করতাম, পাড়াতে করতাম, এখন আমরা একটু দূরে এসে আর কি পিকনিক করছি। সুন্দর জায়গা। এবং সবথেকে বড় কথা যে এটা কিন্তু আপনার বাজেট ফ্রেন্ডলি, মানে এখানকার যা কস্ট সেটা কিন্তু আপনি অ্যাফোর্ড করতে পারবেন। এদের এখানেও কিন্তু সেই চেক ইন টাইম হচ্ছে বেলা 11টা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 10টা। মানে আপনাদের লাঞ্চ দিয়ে শুরু হবে আর আপনাদের শেষ হবে হচ্ছে পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে, যেরকম প্যাকেজ আমরা করবো। তবে এখন অলরেডি বেজে গিয়েছে 2:58, আমরা চটপট খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়া আমাদের পরিবেশন করে দিয়েছে। এবার এই খাওয়ার মধ্যে একটা কনফিউশন হয়ে যায় যে ব্লগাররা আসলে তারা বিশেষ খাবার পায়, কিন্তু যখন মানুষ সেই ভিডিও দেখে এখানে আসে তখন তারা খাবার পায় না। এই নিয়ে কিন্তু অভিযোগ কমই শোনা যায়, এটা আপনারাও জানেন, অনেকে অভিযোগ করে। তো আমি আপনাদের মধ্যে কোনো কনফিউশন রাখতে চাই না। তো এখানে ভেজ ননভেজ দুরকম আইটেম আছে। ননভেজ আইটেম দিয়ে শুরু করি। ননভেজ আইটেমে থাকবে হচ্ছে ভাত, সেই সঙ্গে থাকবে হচ্ছে একটা সবজি, ডাল, পাঁপড় ভাজা আর স্যালাড। আর মাছের মধ্যে থাকবে হচ্ছে দুরকম মাছ, একটা হচ্ছে এইরকম সাইজের পমফ্রেট মাছ, বেশ বড় সাইজের পমফ্রেট মাছ একটা, আর হচ্ছে চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারির এইরকম হচ্ছে চিংড়ির সাইজ, 3 পিস করে চিংড়ি থাকবে। আর যদি চিংড়ি বড় হয় তাহলে 2 পিস করে থাকবে। এবার যদি কেউ কখনো ভেজ খান, ভেজ আইটেমে কী থাকবে? ভেজ আইটেমে তো কমপ্লিমেন্টারি মিক্স সবজি থাকছে, স্যালাড থাকছে, পাঁপড় থাকছে, ডাল থাকছে। এবার এখানে সবজি থাকবে, এটা হচ্ছে পনির বাটার মশলা, এই সবজিটা থাকবে। পটল কোরমা, এই আইটেমটা থাকবে। আর এইটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এই 3টে আইটেম। এবার এই 3টে আইটেম এর মধ্যে যে কোনো 2টো আইটেম থাকবে, হয় এটা নাহলে এটা। একটা মিস করেছিলাম, সেটা হচ্ছে ভেন্ডি চিলি। এই আইটেমটা কিন্তু হচ্ছে কমন আইটেম, এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে থাকবে। এই ডালে কিন্তু কারি পাতা রয়েছে, হ্যাঁ, দক্ষিণী ছোঁয়া রয়েছে। তো যদি আপনারা কারি পাতা খেতে না চান তাহলে কিন্তু আপনারা বলে দেবেন যে আমরা কারি পাতা নেব না। অনেকে তো আছে যে খেতে চায় না, তো বলে দেবেন। পমফ্রেট মাছের বিশাল সাইজ, মাছ তুলতে মাছ ভেঙেই গেল। পমফ্রেট না থাকলে ভেটকি বা কাতলা থাকবে। বাট আমি এখানে কথা বলবো আপনাদেরকে যে পমফ্রেট আর ভেটকি এরকমই আপনারা মাছ নেবেন, কারণ কাতলা আমরা খাই কমন মাছ, বা যেহেতু সমুদ্র তীরবর্তী এলাকা সেক্ষেত্রে কিন্তু আপনারা পমফ্রেট মাছ বা ভেটকি মাছ যে কোনো একটা কিন্তু নিতে পারেন, কারণ এগুলো কিন্তু এখানকার টাটকা মাছ। চিংড়িও তাই, এগুলো ফ্রেশ এখানকার, কারণ পাশেই মাছের মার্কেট রয়েছে। বেশিরভাগ খাবারে কিন্তু হচ্ছে সুইট ডিশের মতো, সবই কিন্তু মিষ্টি এখানে খাবারের মধ্যে, ঝাল টাল নেই, বাচ্চারাও খেতে পারবে। যদি আপনাদের ঝাল লাগে এক্সট্রা তাহলে আপনারা বলে দেবেন যখন আপনারা বুকিং করছেন যে আমরা একটু ঝাল খাবো। অনেকে তো ঝাল খেতে ভালোবাসেন। তোর প্রিয় মাছ চিংড়ি মাছ, তুই চিংড়ি রিভিউ দে আমাকে। মালাইকারিটা মিষ্টি হয়েছে, চিংড়ির মালাইকারি বোধহয় মিষ্টি হয়, ওই জন্য নাম হচ্ছে মালাইকারি। পুরো মালাইকারিটা তুই শেষ করবি। হ্যাঁ, পিওর বাঙালি খাবারের ছোঁয়ায় বলবো না, বাঙালি আর ওড়িয়ার সংমিশ্রণে আর কি। এরকম খাবার আমরা পুরীতে খাই, পুরীতে কোনো হোটেলে যদি খান দেখবেন এরকমই খাবার আছে, কিন্তু সেটা মানে পিওর বাঙালি হোটেল না হয়, এরকমই খাওয়া দাওয়ার পর্ব শেষ। সময় বলছে বিকেল 4:07। অবেলায় খাওয়ার পরে না, তারপরে পায়ে হচ্ছে ঘুম। এমনিতেই শীতকাল একটা ওয়েদার, আমরা যখন ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমানোর উপায় নেই, কারণ যেহেতু আমরা একদিনের প্রোগ্রামে এসেছি সেহেতু আমাদের মোটামুটি যা কিছু হচ্ছে কভার করতে হবে। আপনারা যদি আসেন, আপনারা তো আমার মতো ছুটতে আসবেন না, ছোটাছুটি করতে আসবেন না, বেড়াতে আসবেন। আমি বলবো যে এসব জায়গায় অন্তত ওকে 2 দিন রাখুন, আপনার ট্রিপটা তাহলে ভালো হবে। এগুলো কিন্তু কোনো রেন্টেড বাইক নয়, এই ক্যাম্পের এদেরই বাইক। তো বললো বাইকে করে আপনাকে নিয়ে যাচ্ছি। যতই আমরা বিদেশ ঘুরি, এই জায়গাগুলো কিন্তু মনকে ছুঁয়ে যায়। মানে আমার দেশ, সেই দেশের যে গ্রামাঞ্চল, সেটা যে রাজ্যেই হোক, তার একটা অন্যরকম আকর্ষণ আছে। এই যে একটা সুন্দর বিকেল, সূর্য অস্ত যাচ্ছে, দুদিকে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে আমরা বাইকে করে যাচ্ছি, দারুণ হাওয়া, মাঝে মাঝে 2-একটা গরু চড়ছে, মানুষজন চাষের জমি থেকে বাড়ি ফিরছে। এই চারিপাশে কিন্তু যেমন ধানের জমি আছে, একদিকটায় পুরো ধানের জমি আর একদিকটা সব মাছের ভেড়ি। আমরা যারা গ্রামে থাকি তাদের কাছে জিনিসগুলো খুব কমন, তাদের গ্রামের দিকে বাড়ি, যারা আমার ভিডিও দেখেন। যারা শহরে থাকেন তারা ভাবুন, তারা কিন্তু এইসব জিনিস মানে রোজ দেখতে পান না।
সেই শহর, সেই কংক্রিটের জঙ্গল, সেই গাছপালা নেই, সেই প্রতিদিনের জীবন। তোর মনে হয় যে সপ্তাহান্তে অন্তত নিজের চোখকে শান্তি দেওয়ার জন্য, নিজের মনকে শান্তি দেওয়ার জন্য এরকমই কিছু জায়গায় যেতে হবে, 2 দিন ছুটি কাটিয়ে আসতে হবে, তারপরে আবারও কাজে মন দিতে হবে। অদূরেই একটা নদী বাঁধ দেখা যাচ্ছে, আমরা খুব সম্ভবত সেই নদী বাঁধে উঠবো। মানে নদী, তারপরেই কিন্তু হচ্ছে এই পুরো গ্রামটা, আর সেই নদীর সঙ্গেই সংযোগ রয়েছে সমুদ্রের। আমরা উঠে পড়েছি নদী বাঁধে। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। এখানে বোধহয় সব মাছটা শোকায়। আর এই পারে রাখা সব জেলে মাঝিদের নৌকা, কেউ কেউ মাছ ধরছে। সূর্য একটু পর অস্ত যাবে, শীতকাল, ছোটো দিনের বেলা। এইদিকে সব মাছটা শোকায়, একটা বিড়াল চুপ করে বসে আছে, আর মাছের সব আষ্টে গন্ধ, মানে শুকনো মাছের গন্ধ। ব্যাস, রাস্তা কিন্তু এখানেই শেষ, এরপরে রাস্তা নেই। এই হচ্ছে ওড়িশার সেই বুড়ি বালাম নদী বা বুদ্ধা বালাম নদী। আমরা যখন ট্রেনে করে আসি বালাসোর, তার আগে নদীকে আমরা দেখতে পাই। আবার বালাসোর থেকে যখন আমরা এই দুবলাগুড়ির দিকে আসি বাই রোড, তখনও কিন্তু আমরা এই নদীটা পার করি। এই বুড়িবালাম নদীর তীরেই একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের গুলির লড়াই হয়েছিল। তবে থেকেই এই নদী কিন্তু আমাদের জীবনে স্মরণীয় হয়ে আছে, একজন বিপ্লবীর আত্মত্যাগ হিসাবে কিংবা স্বাধীনতা সংগ্রামের কোনো এক অধ্যায় হিসাবে। তো সেই বুড়িবালাম নদী কিন্তু সামনে মিশেছে বঙ্গোপসাগরে, তো সেটাই আমরা দেখতে যাব। আমি ওড়িশার বিভিন্ন ট্যুরিস্ট স্পটে গিয়ে দেখেছি, উড়িষ্যা সরকার না পর্যটন নিয়ে অতটাও মানে আগ্রহী নয়। এখানে কিন্তু ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু পর্যটনকে যতটা এখানে ডেভেলপ করার দরকার বা যতটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা কিন্তু সব জায়গাতে নেই। যদি হতো না, তাহলে এই জায়গাগুলো খুব ফেমাস হয়ে যেত, মানুষজন আসতো, আরও বেশি আসতো। এখন যেমন মানুষ আসে, এর থেকে আরও বেশি আসতো। চলো সামনে বসি, দেখি বোট আমাদের কোথায় নিয়ে যায়। এই পড়ন্ত বিকালে দূরে সব মাছ ধরার ট্রলার, সবচাইতে সুন্দর লাগছে লাইটটা। আর বারবার মনে পড়ছে সুন্দরবনের কথা। জানি না কতক্ষণ দেখাতে পারবো ভিডিও, কারণ সূর্য তো আস্তে আস্তে চলে যাবে, অস্তাচলে। এমনিতেই শীতকাল, ছোটো দিনের বেলা, তো চেষ্টা করবো যতটা সম্ভব আপনাদেরকে দেখানো যায়। আমাদের বোটে যারা রয়েছেন তারা বলছে যে এই নদী কিন্তু আগে এত চওড়া ছিল না। যখন বাঘাযতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, গুলি লড়াই হয়েছিল এই বুড়িমালামের তীরে, তখন নদী এত চওড়া ছিল না, তখন নদী কিন্তু কম চওড়া ছিল। আস্তে আস্তে নদী যখন চওড়া হয়ে গেছে, সেই সময়কার অনেক বাড়িঘর, চেকপোস্ট বা ওই স্থাপত্য সব কিন্তু চলে গেছে আছে নদীর জলে, সব কিন্তু নদীর গর্ভে চলে গেছে। এইভাবেই কিন্তু যেমন আমাদের হাজারদুয়ারিতে যে হিরাজিল প্রাসাদ ছিল, সেটা যেমন গঙ্গা গর্ভে চলে গিয়েছে, তার অনেকটা অংশ, এটা ঠিক তাই। কিন্তু যুদ্ধটা কিন্তু এই জায়গাতেই হয়েছিল। আজও সেই আকাশে বাতাসে সেই সময়কার ইতিহাস। নদীতল থেকে ইতিহাস খুঁজে আনা আজ হয়তো সম্ভব নয়, কিন্তু এই জায়গার আলাদাই একটা আকর্ষণ আছে, বিশেষ করে এই সূর্যাস্ত। অস্তমিত সূর্যের আলো এক সরলরেখা বরাবর নদীর জলে। জেলে মাঝিদের ট্রলারগুলো একধারে বিশ্রাম করছে কিংবা অপেক্ষা করছে পরবর্তী সমুদ্রযাত্রার। পরিখী আপনারা বেড়াতে আসুন, এমন জোর জবস্তি করার অধিকার হয়তো আমার নেই। তবু যদি কখনো পথ ভুলে এদিকে আসতে ইচ্ছে করে, অন্তত একটা বিকেল এই নদীর সঙ্গে সময় কাটানোর অনুরোধ রইল। এই বিকেলটা হয়তো আপনার জীবনের সেরা বিকেলের জায়গায় স্থান করেও নিতে পারে। বড় নদী ছেড়ে একটা এরকম খাল চলে গেছে ভেতরের দিকে, তো আমাদের নৌকা এই ভেতরেই প্রবেশ করলো। এখানেও দুপাশে ম্যানগ্রোভ রয়েছে, ভাটার কারণে এখন জল নেমে গিয়েছে। পুরো সুন্দরবনের ভাইব সেম টু সেম। কোনো এক বিকালে আপনি সুন্দরবনে ঘুরছেন বোটে করে, সেই ভাইব আর এই ভাইব হচ্ছে সম্পূর্ণ এক। শুধু পার্থক্য এটাই যে ওখানে লঞ্চটা অনেক বড় থাকে, এখানে নৌকাটা অনেক ছোটো। ওখানে যাত্রী সংখ্যা অনেক বেশি থাকে, মানে টুরিস্ট বেশি থাকে, এখানে কম, বাট অনুভূতি কিন্তু অনেকটাই এক। সূর্য অনেক আগেই অস্ত গিয়েছে। এখন ওই 8 মিনিট 20 সেকেন্ডের জন্য আলো পৃথিবীতে রয়েছে। জঙ্গল আগের দিকে বেশ খানিকটা গভীর। আসলে আমরাই দেরি করে এসেছি, না হলে আরও কিছুটা ভেতরে যাওয়া যেতেই পারত। সময়ের অভাবেই নৌকার মুখ বিপরীত দিকে ঘোরানো হলো। নদীর অনুকূলে এবারে আমাদের গন্তব্য সাগর আর নদীর মোহনা। সেই মোহনার ধার ঘেঁষে ছোট্ট একটা আইল্যান্ডও রয়েছে, নাম টোরান্টো আইল্যান্ড। নদীর ধারের এরকম বালি মাটি, সেখানে জুতো পুরো বসে যাচ্ছে। ওইখানে আরেকটাও বোট এসছে, ওই বোটে টুরিস্টরা এসছে। আর মাঝে মধ্যে দূরে দেখা যাচ্ছে পরিযায়ী পাখি। বললো যে অন্যান্য সময় আরেকটু যখন শীত থাকে, তখন এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, ওই সাইবেরিয়ান পাখি যেগুলো। ওই দিকটা হচ্ছে চাঁদিপুর, এই দিকটা হচ্ছে পরিখী, ওই দূর দূর পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ওদিকে হচ্ছে দুবলাগড়ি।
আরেকটু যদি আগে আসতে পারতাম, আলো থাকতো না, আর একটু ভালো আমরা ভিউ পেতাম, বিশেষ করে মোহনার। আর এই নদীটা পার করে ওই যে ঝাউ গাছ বন দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে পরিখি। তো এখান দিয়ে কিন্তু নৌকা পার করে মোটামুটি মিনিট 15 হাঁটলে কিন্তু আমরা আমাদের যে বিচ ক্যাম্প রয়েছে সেখানে পৌঁছে যাব। এই সমুদ্র আর নদীর এই যে মোহনা, সেখানে এসে যদি এক কাপ চা খাওয়া যায়, এই বাহানায় যে চলো দুটো দিন আমরা বেড়াতে এসেছি, খুব ভালো লাগবে। আর এইগুলোতে কিন্তু খরচ খুব বেশি নয়, আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা দাদা, এই যে বোটে করে আমরা এলাম, এইসব বোটের অ্যারেঞ্জ আপনারা ক্যাম্প থেকে করে দেবেন তো? হ্যাঁ বিচ ক্যাম্প থেকে করে দেবেন? বিচ ক্যাম্প থেকে আমার পার্সোনাল হয়, পার্সোনাল হলে বিচ ক্যাম্পে হয়। বললে হয়ে যাবে। কত টাকা করে লাগে এখানে আসতে? পার হেড 400 করে। পার হেড 400। আপনারা ওই ম্যাংগ্রোভে নিয়ে যাবেন হ্যাঁ। আর এখানে নিয়ে আসবেন। সকালে আসতে পারে মানুষজন, সকালে যদি আসতে সকালে চায়? 6টার দিকে সন্ধ্যা 5টা পর্যন্ত হবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত যে কোনো সময় আপনারা আসতে পারবেন। বোট ভাড়া পার হেড মাত্র 400 টাকা। যদি সংখ্যায় বেশি হয় তাহলে হয়তো কিছুটা ডিসকাউন্ট এরা করে দেয়। দেখুন, পপুলার ডেস্টিনেশনে আমরা সবাই যাই, দীঘা, দার্জিলিং, পুরী, মন্দারমণি, বকখালি, প্রচুর আমাদের কাছে পপুলার ডেস্টিনেশন আছে, সেখানে আমরা সবাই যাই। কিন্তু কখনো কখনো এখানেও আসুন, ভালো লাগবে। অন্তত এখানকার মানুষ যারা এইসব পর্যটনের সঙ্গে জড়িত, এই নৌকাওয়ালা বা ওদিকে ধরুন অটোওয়ালা, কিংবা যারা এরকম ক্যাম্প চালাচ্ছে, তাদেরও একটা জীবন জীবিকার উন্নতি হবে, আপনারও একটু নতুন করে কোনো কিছু দেখা হবে। অন্তত যারা একটু মানে ক্রাউডলেস জায়গায় যেতে চায়, যেখানে ভিড়ভাড় থাকবে না, একটু আমার মতো করে ঘুরবো, ভালো সময় কাটাবো, এই দিন ফিরবে না জীবনে। আজ বর্তমান তো কাল অতীত। তো এই অতীত বর্তমানের মাঝেই একটু বেছে নেওয়া, এই প্রকৃতির সাথে, প্রকৃতির মাঝে, এই শেষ বিকেলের শেষ আলোতে। তারপর একদিন হয়তো জীবনে সূর্য উঠবেই না, কী গ্যারেন্টি আছে কালকে আমার জীবনে সূর্য উঠবে? সময় বিকাল 4:45, আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্পে। আর এখানকার প্রত্যেকটা ক্যাম্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানকার বলে ভুল, ভিন্ন ক্যাম্পের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সন্ধে হলে নানা রকম লাইট জ্বালিয়ে দেওয়া হয়, আবার রাত 10টার পরে লাইট অফ করে দেওয়া হয়। দিনের বেলা একরকম ছবি, সন্ধ্যা হয়ে গেলে একরকম ছবি। দেখুন লাইটটা জ্বলে যাওয়ার পর কত সুন্দর লাগছে, মনে হচ্ছে দীপাবলির রাতে কোনো একটা জায়গাতে এসেছি। আগামীকাল সকালে আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে এই ক্যাম্পে কী কী রকম অ্যাকোমোডেশন আছে, মানে টাইপ অফ অ্যাকোমোডেশন, আর সেই সাথে যে খরচ। সব খাওয়া দাওয়া হয়ে যাক, সব দেখিয়ে দিই, লাস্টে আপনার খরচটা বলবো। রং বেরঙের আলোর বাহার ছাড়াও সন্ধে নামলেই বনফায়ার বিচ ক্যাম্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য। সঙ্গে কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স, যেমন পেঁয়াজ কিংবা আলুর পকোড়া, যাতে মন কিংবা পেট দুটোর একটাও ভরে না। কারণ আমাদের এক্সপেকটেশন আরও বেশি কিছু, আর সেটার আয়োজনও প্রায় সম্পূর্ণ। এই বারবিকিউবের দাম কীরকম নেন আপনারা? 600 টাকা কেজি। আপনারা সব কিছু করে দেবেন? 1 কেজি 600 টাকা। আজকে সন্ধ্যায় এখানে বারবিকিউবের আয়োজন করা হয়েছে। দাম আপনারা শুনে নিয়েছেন যে 1 কেজি বারবিকিউব 600 টাকা। বারবিকিউব অপশনাল, আপনারা নিতেও পারেন, না নিতেও পারেন, আর নিলে আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। বাট সন্ধ্যাবেলার চার, সেই সঙ্গে কিছু একটা স্ন্যাক্স আইটেম আছে, আলুর পকোড়া রয়েছে, পেঁয়াজের পকোড়া রয়েছে, এটা কিন্তু আপনাদের যে প্যাকেজ তার মধ্যেই থাকবে। তাছাড়া বারবিকিউবের আয়োজন করা হয়েছে, একটু পরে বারবিকিউব খাবো, মুড়ি ফুড়ির সঙ্গে থাকলে খাবো, চিংড়ি ফ্রাই, আর হচ্ছে চিকেন তন্দুরি, চিকেন বারবিকিউ, তন্দুরি কেন বলছি, হ্যাঁ বারবিকিউ। শুনুন না, বলছি মুড়ি হবে, মুড়ি আপনাদের কাছে এই এসছে মুড়ি, 1 বাটি মুড়ি। মুড়ি এখানে কিন্তু সব জায়গায় পেয়ে যাবেন। আইটেমের এখানে ছড়াছড়ি, তার জন্য দিতে হবে একটু আমাকে গড়াগড়ি, মানে হাঁটাহাঁটি। এটা কি আইটেম রেখেছেন? এটা লেগ পিস। চিকেনের লেগ পিস, এটা কত করে? 600 টাকা। লেগ পিস যদি 1 কেজি কেউ নেয়, শুধু লেগ পিসের কারি 600 টাকা। পমফ্রেট, এই যে বড় একটা সাইজের পমফ্রেট দিয়েছেন, এটা কত নিয়েছেন রেখেছেন? ওটা 300 টাকা। অনেক কম তো, এত বড় একটা পমফ্রেট মাছ। আমাদের ওখানে বাজারে এরকম পমফ্রেট বহরমপুরে 700 টাকা। চিংড়ি মাছ এখানে 6 পিস দিয়েছেন, 1 প্লেটে 6 পিস। 1 প্লেটে 6 পিস।
ছ পিসের দাম কত? ওটা 200 টাকা। 6 পিস চিংড়ির জাম 200 টাকা। এই যে একটা বড় তন্দুরি ওটা কেজি রোস্টেড হিসাবে- চিকেন, ওটা কেজি হিসাবে মানে 600 700 800 এরকম। এটা হচ্ছে 600, এটাও Chicken কেজি item, হিসাবে। হ্যাঁ। আর এটা তো হচ্ছে বারবিকিউ, 600 টাকা। এটাও 600, মানে চিকেনের আইটেম সবই হচ্ছে 600 যেরকমই নেব। চিংড়ি হচ্ছে 200। এখানে খাবার দাবার কিন্তু প্রচুর রয়েছে, সেই সাথে তো প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। দুদিন আসুন জাস্ট খাওয়া দাওয়া করতে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যদিও ইনফরমেশনটা মানে দেওয়া ঠিক নয়, তবু দিতে হচ্ছে যেহেতু সব ধরনের মানুষ আমার ভিডিও দেখেন। আচ্ছা, যদি এখানে কেউ এসে অ্যালকোহল চায়, ধরুন লিকার চায়, ব্যবস্থা রুমে বসেই তাকে খেতে হবে, বা কেউ যদি সে নিয়ে আসে এখানে বসে সে খেতে পারবে। আর গান টান আপনারা চালান তো, রাত 10টা পর্যন্ত গান টান চলে। বিট্টুদাকে আপনারা কতটা মনে রেখেন জানি না। আমি যখন প্রথমবার বগদা এসেছিলাম, বগদা সি বিচে, তখন এই বিট্টুদার ক্যাম্পে গিয়েছিলাম অল্প সময়ের জন্য, খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা খুব হিট হয়েছিল, তাই তো? এখন বিট্টুদা সুইমিং পুল করছে, মানে ভিডিও এরকম হিট, এখন সুইমিং পুল এ আর কি ফিট এরকম। বিট্টুদা নিয়ে এসছে হচ্ছে এখানকার স্পেশাল মিষ্টি। আর কি নিয়ে এসছেন? উড়িষ্যার ছানাপোড়া। আমাকে একটা করে মিষ্টি দেন, মিষ্টি তো আমি খাই না, জাস্ট আমি একটু সবাইকে ফিডব্যাক দেবো যে কীরকম লাগলো খেতে। উড়িষ্যার রসগোল্লা বড় মানে ভালো না পশ্চিমবঙ্গ রসগোল্লা ভালো, কে আগে কে পরে সেটা বিচার করার জায়গা নয় এটা, বাট টেস্টের দিক থেকে আমি আমাদের বহরমপুরের সুজাতা রসগোল্লা, পরিখি রসগোল্লা মানে উড়িষ্যার রসগোল্লা দুটোকে আমি সবার মাছ দিলাম। রাত 11:30, আমরা এত স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার পর আমাদের আর কি খেতে একটু দেরি হয়ে গেল। ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, তাই তো? আচ্ছা, শুভ তো ভাত নিয়েছে, তার সঙ্গে থাকবে হচ্ছে চিকেন। কপিস চিকেন আপনারা দেবেন? আনলিমিটেড। আনলিমিটেড চিকেন, কিন্তু এখানে ভাতের সাথে আনলিমিটেড, আপনি যত পারবেন তত চিকেন খেতে পারবেন। আলু ভাজা, আলু ভাজা এটা থাকবেই, ডাল, 3 পিস মিষ্টি থাকবে। না না 1 পিস। ও 1 পিস করে মিষ্টি থাকবে, আমাদেরকে ভালোবাসে 3 পিস দিচ্ছে। স্যালাড কি থাকবে? স্যালাড থাকবে, আর সেই সাথে জলের বোতল। তো এই হচ্ছে খাবার দাবার, যেখানে কিন্তু চিকেন হচ্ছে আনলিমিটেড। এটা হচ্ছে এদের প্যাকেজেরই মধ্যে থাকবে, একটা মিষ্টি থাকবে, ভাত থাকবে, আলু ভাজা থাকবে, ডাল থাকবে, রুটি থাকবে, অথবা রুটি থাকবে ভাতের বদলে, সেই সঙ্গে চিকেন থাকবে আনলিমিটেড, আর হচ্ছে জলের বোতল একটা 500 ml দুজনের জন্য। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘুমোতে ঘুমোতে সেদিন ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পার করেই গিয়েছিল। স্বভাবতই পরের দিন সকালে ঘুম ভেঙেছিল অনেক দেরিতে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝাউবনের পথ ধরে হেঁটে সমুদ্র সৈকতে বসে সানরাইজ দেখার চিন্তাভাবনার বাস্তবায়ন আদতে সম্ভব হয়নি। তবে সমুদ্র তীরবর্তী এলাকায় এসে একবার সমুদ্র জলে পা ভেজাবো না বা পায়ে বালি মাখবো না, এমনটা হতে পারে না। সুতরাং 1 কাপ চা চটপট শেষ করে হাঁটা লাগালাম ঝাউবনের পথ ধরে। তো আপাতত চা খাবো, চা খেয়ে সমুদ্রের ধারে যাবো একটু হেঁটে হেঁটে। এখন ভাটা, একটু আগে ড্রোন উড়িয়েছিলাম, দেখলাম যে এখন ভাটা জলনটা পিছিয়ে আছে। সমুদ্রে হয়তো নামছি না, সমুদ্রে স্নান করছি না, সমুদ্রের নামতে অতটা ভালো লাগে না, বাট সমুদ্রটা এখানে কীরকম সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। পাখির চোখে দেখিয়েছি, এবার একবার ক্যামেরার চোখে দেখাবো একদম সামনে থেকে কীরকম সমুদ্র এখানে। সকালবেলা উঠলেন, এই ঝাউবনের ছবি তুললেন, বিকালবেলায় ঝাউবনের ছবি তুললেন। যদি বাইকটাই সঙ্গে কেউ নিয়ে আসেন, একটু বাইকটা ভেতর দিকে নিয়ে এলেন, 2-4টে সুন্দর সুন্দর বাইকের ফটোগ্রাফি করলেন। আর এই সমুদ্রে যেহেতু মানুষের আনাগোনা কম না, সেহেতু দেখুন সামনের ওই বিচে কত লাল কাঁকড়া ঘুরছে। ওই বিচ বরাবর ভর্তি লাল কাঁকড়া। আর একটু বেলা বাড়লে লাল কাঁকড়ার সংখ্যা আরও বেড়ে যাবে, এত সুন্দর জায়গা। এখন ভাটা, সমুদ্র এখন অনেক পিছিয়ে গিয়েছে, সামনের যে মাটির স্তর সব দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি ধরিনি, আমাদের ক্যাম্পে যে দাদা এসেছিলো উনি এটাকে ধরেছেন, আমার হাতে দিলেন, বললো এই সাইড দিয়ে ধরুন, কিছু হবে না। তাও ভয় লাগছে। এই যে কাঁকড়ার যে দাঁড়াগুলো না, এগুলোই মারাত্মক, এগুলো দিয়ে কাঁকড়া কাটে। আর এইগুলো হচ্ছে কাঁকড়ার চোখ, এগুলো দিয়ে কাঁকড়া দেখে। এই বিচে প্রচুর লাল কাঁকড়া। আসুন আমার সাথে একবার দেখাই। এরকম ভাঙা শঙ্খ টঙ্খ, এরকম ঝিনুক টিনুক অনেক পাওয়া যায় এখানে। আসলে লোকের ভিড় তো এখানে কম। লাল কাঁকড়ারা কিন্তু মানুষের হাত থেকে সেফ, কারণ লাল কাঁকড়া কেউ খায় না। চল তুই তোর জায়গায় চলে যা, তোকে একটা নতুন জায়গা করে দিই। সমুদ্রের ধারে আসার জন্য বিকেলবেলা কিংবা খুব সকালবেলাটা ভালো, কারণ এখন রোদ উঠেছে, রোদের তেজ লাগছে। যত বেলা বাড়বে এই রোদ কিন্তু আস্তে আস্তে সানবার্ন করবে। এমনিতে আমি কালো হয়ে গেছি এখানে এসে। শীতকাল হলেও সমুদ্র তীরবর্তী এলাকায় রোদের তীব্রতায় সমুদ্র সৈকতে বেশিক্ষণের জন্য সময় কাটানো আমার পক্ষে সম্ভব হয়নি। আবারও ঝাউবনের পথ ধরে পায়ে হেঁটে ফিরলাম আরও দুটো জায়গা দেখতে হবে এই মনোবাঞ্ছনা নিয়ে। গতকাল বিকালে মোটর সাইকেলে চড়ে গেছিলাম বুড়িবালাম নদী দেখতে, সমুদ্রের মোহনা দেখতে। আজকে এখন মোটর সাইকেল চড়ে যাচ্ছি এখানকার একটা জগন্নাথ মন্দির রয়েছে, সেই জগন্নাথ মন্দিরটা দেখতে। লোকাল ছেলেপুলেরা সব স্কুলে যাচ্ছে। ছেলেদের মেয়েদের স্কুলে যে ড্রেসটা, যে কালারটা সবুজ, আমি যখন আইসিআই স্কুলে পড়তাম তখন আমাদের
প্যান্টের রং ছিল সবুজ, সাদা জামা সবুজ প্যান্ট মানেই লোকে জানতো আইসিআই স্কুল। এখন অবশ্য চেঞ্জ হয়ে গেছে। স্কুলকে আমি ভুলতে পারি না। ওড়িশার প্রত্যেকটা গ্রামে, মানে বেশিরভাগ গ্রামে আমি দেখেছি একটা করে বা দুটো করে ছোটো কিংবা বড় জগন্নাথ মন্দির রয়েছে। কিন্তু আসল জগন্নাথ মন্দির, আসলে মন্দিরকে আসল নকল বলাটা খুব একটা ঠিক নয়। জগন্নাথ যে চারধামের যে মাহাত্ম্য, সেটা কিন্তু সবসময় পুরীতেই রয়েছে। সেই টানটা আপনি কিন্তু কোথাও এসে ফিল করতে পারবেন না। সুইজারল্যান্ড একটাই, তার অনেক শাখা রয়েছে, মিনি সুইজারল্যান্ড, মাইক্রো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের মতো। এবার এই জগন্নাথ মন্দিরের বহু ব্রাঞ্চ রয়েছে, এখানে জগন্নাথ মন্দির, ওইখানে জগন্নাথ মন্দির, কিন্তু মেইন যে জগন্নাথ মন্দির পুরীর, সেখানে গেলে আলাদা একটা টান। এই জন্য হয়তো অনেকেই আছি যারা বছরে একাধিকবার পুরী বেড়াতে যাই। হয়তো আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াই, বিদেশ যাই, এই দেশ সেই দেশ, হ্যান দেশ ত্যান দেশ, কিন্তু পুরী আমাদের একবার যেতেই হবে। আপাতত এখানকার জগন্নাথ মন্দিরটা দর্শন করি আর আপনাদেরকেও দর্শন করাই। মন্দিরে প্রবেশ করার পর এখানে রয়েছে জগন্নাথের রেপ্লিকা। এদিকে গণেশ রয়েছে, মহাদেব রয়েছেন, এদিকে রাম লক্ষ্মণ সীতা রয়েছেন, শ্রীকৃষ্ণ রাধা রয়েছেন, আর এইদিকে রয়েছে মাতা বিমলা। জগন্নাথ মন্দির এখানে 1 বছর হয়েছে। আর এই গ্রামের যে মেন ঠাকুর বলে না, গ্রাম্য দেবতা, গ্রাম্য দেবী হচ্ছে মা শীতলার মন্দির এখানেই রয়েছে। চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন। কুলদেবতা গ্রামের মানুষরাই কিন্তু মন্দির বানিয়েছে। কত সুন্দর দেখুন। ওখানে যাগযজ্ঞর আয়োজন করা হয়, রথের যে মাথাগুলো না, সেগুলো সব খুলে রাখা আছে। ওখানে একটা পুকুর মতো করা আছে, ওখানে জগন্নাথ দেব স্নান করে, যে জগন্নাথ দেবের স্নান যাত্রা যেখানে হয়। আর এইদিকে রয়েছে লক্ষ্মী মন্দির। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর একটা মুহূর্ত। ঠাকুরকে প্রণাম করলাম, প্রণাম করে মনের কথা বললাম, যেমন আমরা সবাই বলি। আর প্রভু জগন্নাথের সাথে আমার এই ট্র্যাভেলের একটা কানেকশন রয়েছে। কারণ আপনারা জানেন যে আমি যখন পুরী গিয়েছিলাম, তখন থেকে কিন্তু আমার ভ্লগ আর কি শুরুয়াত হয়েছিল। মানে বলা যেতে পারে প্রভু জগন্নাথের নাম স্মরণ করে কিন্তু আমার এই ব্লগ বা কেরিয়ার এর কিন্তু শুরুয়াত। আজ থেকে 1 বছর পরে এই জায়গা হয়তো আরও ডেভেলপ হয়ে যাবে। তখন এই মন্দির এসব চত্বর হয়তো বাঁধানো হয়ে যাবে, এখানকার পরিবেশই পাল্টে যাবে। জগন্নাথ মন্দির দেখার সময় আপনাদেরকে বলছিলাম যে এই গ্রামে একটা কুলদেবীর মন্দির রয়েছে, গ্রামের দেবী শীতলা দেবীর মন্দির আমাদের ওখানেও রয়েছে। তো সেই শীতলা দেবীর মন্দিরে এসেছি। মন্দিরের থেকেও এইখানকার যে মেন আকর্ষণ, একটা অদ্ভুত গাছ। মানে এইরকম চওড়া প্রাচীরের মতো হচ্ছে গাছটার গোড়া। এখানকার ভাষায় বলে শিমেল, এটা বলে শিমেল গাছ। শিমুল নয় কিন্তু শিমেল। পাতাগুলো এরকম দেখতে। একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে জায়গাটা। মন্দিরটা কিন্তু খুব বড় নয়, ছোট মন্দির, কিন্তু গাছটা বিশাল। সবসময় আমি একটা কথা বলি না যে বিপুলায় পৃথিবীর কতটুকুই বা জানি। তো আমরা অনেক কম জানি আর আমাদের অনেক কিছু জানতে হবে। আর এই জন্য ট্রাভেল উইথ কৌশিককে ফলো করতে হবে। এইটা হচ্ছে এদের নন এসি রুম। এখানে কিন্তু টেবিল ফ্যান রয়েছে। এটা হচ্ছে নন এসি, এটা থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে হচ্ছে 1800। এখানে কিন্তু টয়লেট হচ্ছে অ্যাটাচড। এইটা হচ্ছে এনাদের ডবল বেডরুম, মানে একসঙ্গে 6 জন থাকতে পারবে। এই বেডে 3 জন আর এই বেডে হচ্ছে 3 জন। এখানেও কিন্তু এসি নেই, এখানে ফ্যান রয়েছে আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে টয়লেট অ্যাটাচ। এটি এসি পরে হবে। 6 জন থাকলে হচ্ছে 1500 করে পার হেড থাকা খাওয়া নিয়ে। এইগুলো হচ্ছে এনাদের সমস্ত টেন্ট, ছোট ছোট টেন্ট রয়েছে। যারা টেন্টে থাকবে না তাদের জন্য টয়লেট হচ্ছে বাইরে, এটা হচ্ছে কমন যারা টেন্টে থাকবে। এই হচ্ছে এদের ব্রেকফাস্ট, যে ব্রেকফাস্টে থাকবে হচ্ছে লুচি, সেই সঙ্গে তরকারি আর হচ্ছে ডিম। এছাড়া যদি কেউ ব্রেড অমলেট খায় তাহলে ব্রেড অমলেট, আলুর পরোটা খেলে আলুর পরোটা, না হলে মুড়ি ঘুগনি, মানে যেটা আপনারা খাবেন। এদের এখানে কিচেন রয়েছে, মোটামুটি এগুলো এদের থাকে। এবার যেটা আপনারা খাবেন সেটা বললে, আগে থেকে বললে ওরা আর কি খাবার করে দেবে, বানিয়ে দেবে। এখানে নাম্বার দেওয়া থাকলো, নাম্বারে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। এবার কি খাবেন না খাবেন ওদেরকে বলে দেবেন। মোটামুটি আপনারা এখানে সব ধরনের খাবারই কিন্তু পেয়ে যাবেন। আর ওটা বিষয়, এখানে খাবার দাবারের স্বাদ কিন্তু পুরো ঘরোয়া, ঝাল টাল কিছু নেই, একদম প্লেন অ্যান্ড সিম্পল। বাট আমরা কিন্তু এখন লুচি খাবো না, আমরা বলেছি আমাদের জন্য একটু ভাত করে দিতে। কারণ আমরা এখন অনেকটা, বহরমপুর তো জানেন প্রায় 400 কিলোমিটার ওপরে, তো অনেকটা ড্রাইভ করতে হবে, মাঝে আর কোথাও আমরা দাঁড়াবো না। তো এখন ভাত খেয়ে নিলে পেটটা ভরা থাকবে, জার্নিটাও ভালো হবে। প্রত্যেকটা খাবার এখানে টেস্টি। একবার এসেই দেখুন, ভাববেন যে আমি হয়তো কৌশলের কথা শুনে টাকা লস করলাম। আমার জন্য না হয় লসই করুন জীবনে, তারপরে আমাকে বলবেন। এই বিট্টুদার পিন্টুদা আমাকে প্রথম এখান থেকে যখন মাছ নিয়ে যায় ট্রেনে করে, এই মাছ নিয়ে যাওয়ার আইডিয়া দিয়েছিল। তা আজকে তো আমাদের আর টাইম হয়নি ওই মাছ বাজারে যাওয়ার। তো বিট্টুদা পিন্টুদা এখানকার মাছ নিয়ে এসছে। আপনারা যে ক্যাম্পে থাকছেন সেই ক্যাম্পের যে মালিক রয়েছে বা ম্যানেজার রয়েছে তাকে বলবেন যে আমরা মাছ বাজারে যাবো। মাছ বাজারে যাবেন, এখান থেকে মাছ কিনবেন, মাছটা সব প্যাক করে দেবে, সব রকম মাছ পাবেন এখানে, এবং আমাদের ওখানকার থেকে অনেক কম দামে এবং ফ্রেশ মাছ। গাড়িতে বসাবেন, ঢপ নিয়ে বেরিয়ে যাবেন। স্থানীয় সময় বেলা 12:03। আমরা প্ল্যান করেছিলাম 11টার সময় বেরোবো। খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বাই বাই বলতে বলতে আমাদের 12টা বেজে গিয়েছে। যদিও এই ফিরে যাওয়ার গল্পটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আজকের গল্পে বা আজকের পর্বে, কিছু অংশ অ্যাড করব। কারণ আসার সময় আমরা এসেছিলাম হচ্ছে মুম্বাই রোড হয়ে,
মানে বহরমপুর থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে মুম্বাই রোড আমরা এসেছিলাম। আজ যাওয়ার সময় নতুন একটা রাস্তা দিয়ে আমরা যাবো। এই রাস্তা দিয়ে আগে কখনো যাইনি, এটা গুগল সাজেস্ট করেছে। এটা হচ্ছে বর্ধমান হয়ে রাস্তা। খড়গপুরের আগে থেকে রাস্তাটা ভাগ হয়, তারপর ওই চন্দ্রকোনা টাউন ফাউন দিয়ে বোধহয় যায়। তাতেও আমাদের বহরমপুর যেতে যেতে প্রায় রাত 10টা হয়তো হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে 9:30, মানে এখান থেকে 9 ঘন্টা 25 মিনিট লাগবে। আর ডিস্টেন্স হচ্ছে 378 কিলোমিটার। তো চলো 378 কিলোমিটার হচ্ছে জার্নি শুরু করি। কিছুটা রাস্তা ও চালাবে, কিছুটা রাস্তা আমি চালাবো, এইভাবেই যাবো। আমরা ধরলাম হচ্ছে মেদিনীপুর খড়গপুর রোড। ওই রাস্তায় যাওয়া যেত, ওই রাস্তায় বহুবার গিয়েছি, কিন্তু কখনো বর্ধমান দিয়ে আমি কখনো এদিক দিয়ে বহরমপুর ফিরিনি। তো আজকে এই রোডটা ধরলাম। এই রোডের একটু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই হচ্ছে কংসাবতী নদী বা কাঁসাই নদী। ওখানে ড্যাম রয়েছে, কংসাবতী ড্যাম ওই দিকটায় রয়েছে। এদিককার রাস্তাঘাট ভালো, কিন্তু এইসব রাস্তায় না যদি ফাস্টার গাড়ি চালাতে হয় তাহলে রাত্রেবেলা ঠিক আছে, বা দিনের বেলা না জ্যাম আছে। জ্যাম মানে কীরকম বলুন তো, ছোটো গাড়ি, বাস, বাইকই বেশি। তো গাড়ি কিন্তু আমাদের ওই অ্যাভারেজ 45-50 এরকম ফিরে চলছে। চন্দ্রকোনা টাউন হচ্ছে 21 কিলোমিটার। তো চন্দ্রকোনা যে মিউনিসিপ্যালিটি তার ভেতর দিয়ে যাচ্ছি। কেউ কি আছেন যিনি চন্দ্রকোনা থেকে আমার ভিডিও দেখেন? থাকলে অবশ্যই জানাবেন। বিকাল 4:57, ছোটো দিনের বেলা, তো একটু পরে অন্ধকার হয়ে আসবে বা হয়ে এসছে। বাট এইদিকে রাস্তা কিন্তু খুব একটা ভালো না। এখন যে জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে উচালন, এই জায়গাটার নাম, কিন্তু রাস্তা একটু খারাপ আছে। এবারে আমরা উঠলাম হচ্ছে NH 116-তে। ওই ভাঙা রাস্তা মোটামুটি বেশিক্ষণ ছিল না, কিন্তু মানে বড় বড় গর্ত ছিল। কত বড় ভুলটাই আজকে করেছি আমরা সিদ্ধান্ত নিতে যে এই দিক দিয়ে আসা। এই সন্ধে হয়ে গেছে, বর্ধমানের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আমি বলছিলাম বাইপাস টাইপাস দিয়ে বেরিয়ে যাবে। যাচ্ছে তাই ভিড়, যাচ্ছে তাই। গাড়ির তো মাইলেজ কমেই গেছে, তারপরে গাড়ি আর স্পিডও তোলা যাচ্ছে না। মানে জঘন্য রকম ভিড় যাকে বলে। মানে জীবনে কত বড় ভুল ডিসিশন নিলে এই রাস্তা দিয়ে আমরা আসি আজকে। কোনো দিন আর আসবো না ভুলেও। ভাবলাম ফাঁকা টাকা হবে বেরিয়ে যাবো, দেখুন সামনে কি অবস্থা। আরে টোটো শুধু দেখ তুই, মানে এত টোটো দেখ, মানে কোনো লোক না, মানে ট্রাফিক না, মানে কিছু, যেমন করে খুশি গাড়ি ঢুকে দিলেই হলো। সেদিন চন্দ্রকোনা টাউন ধরে বর্ধমান হয়ে বাড়ি ফেরার সিদ্ধান্তটা এই ট্রিপের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। গুগল সেকেন্ড অপশন হিসাবে এই রাস্তাটা সাজেস্ট করেছিল ঠিকই, কিন্তু প্রথম সাজেস্ট করা রাস্তা অলওয়েজ বেটার। সন্ধে হয়ে যাওয়ার কারণে রাস্তায় সর্বত্র জ্যাম। যাই হোক, শেষমেশ সব ভিড় কাটিয়ে কুলি পৌঁছে একটা ব্রেক নিলাম। রাত 8:55 আমরা এসে দাঁড়ালাম কুলিতে। প্রচণ্ড খিদে পেয়েছে, এমনিতে শীত পড়ে গেছে, সবাই সোয়েটার পরেই ঘুরছে, ঠান্ডায় দিকে পড়ে গিয়েছে। তো এখানে একটু দোকান থেকে আর কি চপ আর মুড়ি খাবো। এরপরে আসবে হচ্ছে কাঁদি, দেখলাম খেয়ে নিই। এরপরে কাঁদিতে গিয়ে দোকান খোলা পাবো কি পাবো না। একটা তথ্য দিয়ে রাখি এই যাত্রাপথে, যে বর্ধমান জ্যাম ছিল, বর্ধমানের পর থেকে কিন্তু রাস্তাঘাট খুব ভালো। মানে ফুটিসাগর পর থেকে রাস্তা সুপার, গাড়িও বিশাল টেনেছি, মানে যা যা লেট মেকআপ করা সব মেকআপ করে দিয়েছি। তো বহুদিন বাদে চপ মুড়ি খেয়ে বেশ ভালো লাগলো। আমি 3খানা চপ খেলাম, আলুর চপ, চিকেন চপ, মাটন চপ, আর সেই সাথে মুড়ি। আমাদের সব মিলে এখানে বিল হলো মাত্র 75 টাকা। কুলি থেকে বহরমপুর বাড়ি পৌঁছাতে রাত 10টা বেজেই যাবে। সেই সঙ্গে আপনাদের সবাইকে শুভরাত্রি। অবশ্য এই ভিডিও যখন আপনারা দেখছেন তখন আমার খাদ্য তালিকা থেকে চপ, ঝাল, মশলা, চিকেন, মাটন সব খাদ্যাভ্যাসই ত্যাগ করতে হয়েছে। শুধু একটা অভ্যাস আজও রয়ে গিয়েছে, গল্প লেখার। দেখা হচ্ছে পরবর্তী পর্বে এক তুষারপাতের সন্ধ্যায় মানালির রাস্তায়।